চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দত্তা। গল্পটি আপনারা শুনবেন মোট 4টি পর্বে আমাদের চ্যানেলে। আজকের গল্পের আর্টওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। শুনছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা দ্বিতীয় পর্ব। কয়েকখানা চিঠি লেখবার ছিল। সময় কাটাবার জন্য বিজয়া টেবিলে গিয়ে কাগজ কলম নিয়ে বসল। কিন্তু কথাগুলো এমন এলোমেলো ভাবে তার মনে আসতে লাগলো যে গোটা 5 কাগজে আঁচড় কেটেও সেটাকে ছিঁড়ে ফেলে দিয়ে কলম রেখে বিজয়া উঠে পড়ল। পরেশের এখনো দেখা নেই, কিন্তু মনের অস্থিরতা যে আর কিছুতেই বাগ মানছে না। বিজয়া ছাদে উঠে তার পথ চেয়ে দাঁড়িয়ে রইল। প্রায় মিনিট 15 পর সে দেখল নদীর পথ থেকে পরেশ হনহন করে হাঁটতে হাঁটতে আসছে। বিজয়ার সারা শরীর একবার শিউরে উঠল। কি কারণে জানা নেই। সে কাঁপা কাঁপা পায়ে নিচে নেমে বাইরের ঘরে ঢুকতেই ছেলেটা বাতাসার ঠোঙা কোচরে লুকিয়ে চোরের মতো পা টিপে কাছে এসে সেগুলো বিজয়ার দিকে হাতে করে বাড়িয়ে বলল, হ্যাঁ, এই যে 2 পয়সায় 12 গন্ডা এনেছি মাঠান। আর আর দোকানে কি বললে? আর বলেছে এই পয়সায় 6 গন্ডার কথা কাউকে বলতে মানা করে দিয়েছে। আর সেই বামুনদের নরেনবাবুর কথা? সে কথা তো নেই, কোথায় চলে গেছে। গোবিন্দ বলে কি জানো মাঠান, 12 গন্ডায়। ধ্যাৎ, নিয়ে যা তোর 12 ঘন্টা বাতাস আমার সামনে থেকে, যা বলছি। বিজয়া রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জানালার কাছে ছুটে গিয়ে দাঁড়ালো, বোধহয় চোখের জল আড়াল করবার তীব্র প্রচেষ্টায়। আচমকা মাঠানের এই কঠিন ব্যবহারে ছেলেটা ভয় পেয়ে এতটুকু হয়ে গেল। সে কত দ্রুত পায়ে সেখানে গেল, 11 ঘন্টার জায়গায় কত কৌশল করে 12 ঘন্টা সওদা করে তেমনই দ্রুত ফিরেছে। তবুও মাঠানকে খুশি করতে পারল না মনে করে তার আর ক্ষোভের সীমা রইল না। সে ঠোঙা দুটো হাতে করে মলিন মুখে বলল, এর বেশি দেয় না তো মাঠান। বিজয়া জবাব দিল না। সে জানে সে পরেশকে অহেতুক দুঃখ দিল, কিন্তু সেও যে মানুষ। তার ভিতরে এখন কি চলছে এই একরত্তি ছেলেকে তো দূর কাউকেই বোঝানো দায়। আচ্ছা শোন, যা পরেশ, ওগুলো তুই খেয়ে নিয়ে যা। সব কটা? আমি নেব না ওগুলো। পরেশ বুঝল এ রাগের কথা। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে তার সেই নতুন কাপড় পাবার কথাটা মনে আসতেই আরও একটা কথা মনে পড়ে গেল। আস্তে আস্তে বলল, ভট্টাচার্য মশাইয়ের কাছে জেনে আসবো মাঠান। কে ভট্টাচার্য মশাই? আর তুই কি জেনে? বলতে বলতে উৎসুক কণ্ঠে প্রশ্ন করে বিজয়া জানলার ওপাশ থেকে মুখ ফিরিয়ে এদিকে চাইতেই
থমকে গেল। মুখের বাকি কথাটুকু তার মুখেই রয়ে গেল, আর বেরুল না। কারণ ঘরের দরজায় তখন দাঁড়িয়ে সাক্ষাৎ নরেনবাবু। বিজয়া তাকাতেই সে হাত তুলে তাকে নমস্কার করল। ওই যা, কোথায় গেছে নরেনবাবু? সেখানে শুধু আসি তাহলে। বিজয়া প্রতি নমস্কার করতে ভুলে গেছে যেন। নিদারুণ লজ্জায় তার সমস্ত মুখ রক্তবর্ণ হয়ে উঠেছে ততক্ষণে। পরেশ, তুই যা যা এখন, আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবার দরকার নেই, যা। কেন মাঠান? ভট্টাজি মশাই তো তেনাদের বাড়ির পাশেই থাকেন, গোবিন্দ দোকানি যে বললে। আপনি আপনি আসুন, বসুন না। পরেশ, তুই এখন যা ভাই, গিয়ে বাতাসগুলো খেয়ে নে, এখন যা। পরেশ চলে গেলে নরেন জিজ্ঞাসা করল, আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন, তাই তো? অস্বীকার করতে পারলেই বিজয়া বাঁচে, কিন্তু মিথ্যে বলবার অভ্যাস তার নেই। তাছাড়া এখন মিথ্যে বলে আর লাভও নেই। যা জানার তা জানা হয়ে গেছে বিজয়ার। তবুও সে কোনো মতে ভিতরের লজ্জা দমন করে বলল, হ্যাঁ, সেটাই জানতে চাই। কেন, কোনো দরকার আছে নাকি? কেন, দরকার ছাড়া কি কেউ কারোর খবর জানতে চায় না? কেউ কি করে না করে সে ছেড়ে দিন, কিন্তু তার সঙ্গে তো আপনার সমস্ত সম্বন্ধ চুকে গেছে। তবে আবার কেন তার সন্ধান নিচ্ছেন? দেনাটা কি সব শোধ হয়নি? বিজয়ের মুখের উপর যন্ত্রণার চিহ্ন ফুটে উঠল। কোনো উত্তর দিল না সে। নরেনও তার নিজের ভিতরের উদ্বেগ গোপন করতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, যদি আরো কিছু ঋণ বার হয়ে থাকে, তাহলেও আমি যতদূর জানি তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকি ঋণটা পরিশোধ হতে পারবে। তাই এখন আর তার খোঁজ করা। আপনাকে কে বলল যে আমি দেনার জন্যই তার খোঁজ করছি? তাছাড়া আর হবেটাই বা কি? তিনিও আপনাকে চেনেন না, আর আপনিও তাকে চেনেন না। তিনিও আমাকে চেনেন, আর আমিও তাকে চিনি। তিনি আপনাকে চেনেন এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন, তাহলেও তো আপনি। তাহলেও আমি তা বিশ্বাস করব, এবং এই সত্যি কথাটা অনেকদিন আগেই আপনার মুখ থেকে বার হওয়া উচিত ছিল নরেনবাবু। ফুঁ দিয়ে আলো নিভিয়ে দিলে আলোকিত ঘরের চেহারার যেমন বদল হয়, বিজয়ার প্রত্যুত্তরে চোখের নিমেষে নরেনের মুখের ভাব সেরকমই যেন বদলে গেল। অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা, দুটোই কি সমান বলে আপনার মনে হয় না? আমার তো তাই মনে হয়। নরেনের মলিন মুখ লজ্জায় কালো হয়ে উঠেছে। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, এতে আমার কোনো খারাপ মতলব ছিল না। শেষ দিনটায় পরিচয় দেব মনেও করেছিলাম, কিন্তু তার হয়ে উঠল না। তা এতে আপনার কোনো ক্ষতি হয়েছে কি? ক্ষতি তো অনেক রকমেরই হতে পারে নরেনবাবু, আর আমার যদি কোনো ক্ষতি হয়েও থাকে সে তো ধরুন হয়েই গেছে। আপনি তো এখন আর তার উপায় করতে পারবেন না। সে যাক, আপনার নিজের সম্বন্ধে কোনো কথা জানতে চাইলে কি রাগ করব? মোটেও না। নরেনের মুখ আবার সেই আগের মতো প্রশান্ত নির্মল হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। এতদিন এত কথাবার্তাতেও এই লোকটির যে পরিচয় বিজয়া পায়নি, আজকের এই এক মুহূর্তের হাসিটুকুই যেন তাকে সে খবর দিয়ে দিল। বিজয়ার মনে হলো এই মানুষটির সমস্ত অন্তর্বাহির একেবারে যেন স্ফটিকের মতো স্বচ্ছ। বিজয়া আবারও লজ্জায় চোখ নামিয়ে নিল তার থেকে। কি জানি, যদি ধরা পড়ে যায়, যদি সে বুঝে যায় বিজয়ার মনে ঠিক কি কি চলছে।
তাই ঘাড় হেঁট করেই সে জিজ্ঞাসা করল, আপনি এখন কোথায় আছেন? আমার দূরসম্পর্কের এক পিসি এখনো বেঁচে আছেন, তার বাড়িতেই আছি। আচ্ছা, আপনার সম্বন্ধে যে এই গ্রামের লোকে এত কটু কথা বলে, তাকে সেই গ্রামের লোকেরা জানে না? জানে, আসলে যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মধ্যে বলা যায় না। আর আমার অবস্থা শুনেও বোধ করি সামান্য কিছুদিনের জন্য তার ছেলেরা আপত্তি করেনি। তবে এও ঠিক, বেশি দিন থেকে তাদের বিব্রত করা চলবে না। আচ্ছা আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, কেন আমার খোঁজ নিচ্ছিলেন? বাবার আরও কিছু দেনা বেরিয়েছে, তাই না? উত্তর দেবার জন্যই বিজয়া তার মুখের দিকে চাইল, কিন্তু কেন জানি পারল না। কারণ উত্তরটা যা তা সে বলবে কিভাবে? বলা যে কিছুতেই যায় না। পিতৃঋণ কে না শোধ দিতে চায়, কিন্তু সত্যি বলছি আপনাকে, সনামে বেনামে এমন কিছুই আমার নেই যা বেচে দিতে পারি। শুধু মাইক্রোস্কোপটা আছে, তাও বেচে তবে বিদেশে যাবার খরচাটা জোগাড় করতে হবে। পিসিমার অবস্থাও খারাপ, এমনকি সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত। পুরোটা বলতে পারল না। নরেন মাঝপথেই থেমে গেল। বিজয়ার চোখে জল এসে গিয়েছিল। সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। যদি এই দয়াটা করেন, তাহলে বাবার দেনাটা আমি নিজের নামে লিখে নিতে পারি। ভবিষ্যতে শোধ দিতে প্রাণপণে চেষ্টা করব। আর আপনি রাসবিহারী বাবুকে একটু বললেই, আর তিনি এ নিয়ে এখন পিড়াপিড়ি করবেন না। এ সময় পরেশ এসে দরজায় দাঁড়িয়ে বলল, মাঠান, মা বলেছে বেলা তো অনেক হয়ে গেল, ভাত বাড়বে এবারে। সামনের ঘড়িটার দিকে চেয়ে নরেন হঠাৎ চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। সে বাবা, 12টা বাজে, আপনার ভারী কষ্ট হলো। বিজয়া চোখের জল সামলে নিয়েছিল। এদিকে ফিরে বলল, আপনি কি জন্য এসেছিলেন সেটা তো বললেন না। না না না, সে থাক, আজ আমি আসি বরং। নরেন তাড়াতাড়ি বেরিয়ে যেতে উদ্যত হতেই বিজয়া প্রশ্ন করল, আপনার পিসিমার বাড়ি কি এখান থেকে অনেকটা দূর? এখন সেখানেই যাচ্ছেন তো? মানে ওই একটুই দূর আর কি, ক্রোশ 2 মতন। এটা একটু দূর, আর আপনি এখন এই রোদের মধ্যে এখন 2 ক্রোশ হাঁটবেন? যেতেই তো 3টে বেজে যাবে। আরে তা হোক, আমি আসি, নমস্কার। নরেন পা বাড়াতেই বিজয়া দ্রুত পদে দরজার সামনে পথ আটকে দাঁড়ালো। এত বেলায় না খেয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। এই দেখো, খেয়ে যাব এখানে। কেন? তাতে কি আপনারও জাত যাবে নাকি? না, সে ভয়ে আমার আর নেই। তাছাড়া ভগবান আমার প্রতি আজ ভারী প্রসন্ন দেখছি, নইলে এত বেলায় সেখানে ফিরে যে কিছু জুটত সে আশা আমার। আচ্ছা বেশ, এবার একটু ধাতস্থ হয়ে বসুন তো দেখি, আমি আসছি। এই বলে বিজয়া ধীর পায়ে ঘর ছেড়ে চলে গেল। খাওয়া প্রায় শেষ হয়ে আসলে নরেন বলল, এত বেলা পর্যন্ত উপোস করে আপনাকে সামনে বসিয়ে খাওয়ানোর কি দরকার ছিল বলুন তো? অন্য দেশে কিন্তু এই প্রথা নেই। বাবা বলতেন, সে দেশের ভারী দুর্ভাগ্য যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পারে না, উল্টে সঙ্গে বসে পড়ে খেতে। এক্ষেত্রে আমার মতো ওই বাবারই মতো। কেন? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে খেয়েছি, তাদের মধ্যেও তো এই প্রথা চলে দেখেছি। বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের নয়। আপনি নিজে সে দেশে অনেকদিন ছিলেন বলেই আপনার ভুল হচ্ছে। নইলে পুরুষদের সামনে বার হই, দরকার হলে কথা কই বলে আমরা সবাই মেম সাহেবও নয়, আর তাদের চাল চলনেও চলিনি। না চললেও চলা তো উচিত। দেখুন, যাদের যেটা ভালো তাদের কাছে সেটা তো নেওয়া প্রয়োজন, তাই না?
কোনটা ভালো, একসঙ্গে বসে খাওয়া? নরেন বাবু, আপনি কি জানেন মেয়েদের কতখানি জোর এই খাওয়ানোর মধ্যে থাকে? আমি তো বরঞ্চ আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি, কিন্তু এটি নয়। আরে আরে, ও কি সমস্ত দুধই যে পড়ে রইল? না না, মাথা নাড়লে হবে না। আমি জানি আপনার পেট ভরেনি, ও আপনাকে খেতেই হবে। আরে, আমার নিজের পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? এ তো বড় অদ্ভুত কথা। নরেন হাসতে হাসতে উঠে দাঁড়ালো। বিজয়া নিজেও একটু হাসল বটে, কিন্তু তার মুখের ভাব দেখে বুঝতে বাকি রইল না যে সে ওইটুকু দুধ না খাওয়ার জন্য ক্ষুণ্ণ হয়েছে। বেলা পড়লে বিদায় নিতে গিয়ে নরেন হঠাৎ বলে উঠল, আমি একটা বিষয়ে আজ ভারী আশ্চর্য হয়ে গেছি জানেন। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খাইয়ে ছেড়ে দিলেন না, আবার একটু কম খাওয়া দেখে রাগও করলেন। আচ্ছা, এসব কি করে সম্ভব বলুন তো? দয়া করে দুঃখিত হবেন না আপনি, আমি কিন্তু বিদ্রূপ করছি না, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এই কেমন করে সম্ভব হয়। বিজয়া কোনো রকমে এই আলোচনার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, সব বাড়িতেই এরকম হয়ে থাকে। সে থাক, আপনি আর কতদিনের মধ্যে বিদেশ যাবার পরিকল্পনা করছেন? পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর। আমার দুঃখ কষ্টতে সত্যিই তো আপনার কিছু যায় আসে না। তবু আপনার আচরণ দেখে বাইরের কারোর বলবার জো নেই যে আমি আপনার নিজের লোক নই। পাছে কম খাই বা খাওয়ার সামান্য ত্রুটি হয়, এই ভয় নিজে না খেয়ে সামনে বসে রইলেন। আমার বোন নেই, মাও ছেলেবেলায় মারা গেছেন। তারা বেঁচে থাকলেও এতটা ব্যাকুল হতেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু আপনার যত্ন করা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছি। অথচ এসব যে সত্যি হতে পারে না সে আমিও জানি, আপনিও জানেন। বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হবে, আবার মিথ্যে বলে ভাবতেও যেন ইচ্ছে করে না। ভদ্রতা বোধ বলে একটা জিনিস আছে, সে কি আপনি আর কোথাও দেখেননি? তাই হবে বোধহয়। আচ্ছা বেশ, যেমন করে হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে এতেই আমার শান্তি। আপনার মন্দিরের দিন দিন শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। আর হ্যাঁ, আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। চলুন তবে, নমস্কার। নরেন দুপা এগিয়ে ঘরের বাইরে আসতেই ভেতর থেকে অস্ফুট স্বরে ডাক এলো, একটু দাঁড়াবেন? নরেন ফিরে দাঁড়াতে বিজয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? কিনতে আমার 500 মতন লেগেছিল, এখন আর কতই 250 টাকা হবে। 200 টাকা পেলেও আমি দিয়ে দেবো জানেন। কেউ কেউ নিতে পারবে? আপনি জানেন এমন কাউকে? একেবারে নতুনই আছে। এত কমে দিয়ে দেবেন? ওটার প্রয়োজন কি আপনার ফুরিয়ে গেছে? না, তবুও বেচতে তো হবেই। আমার নিজেরই একটা অনেক দিন থেকে কিনবার স্বাদ আছে, কিন্তু হয়ে ওঠেনি। কাল একবার দেখাতে পারেন? কেন পারবো না, আমি সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিয়ে যাব। যদিও যাচাই করবার সময় নেই, কিন্তু আপনি আমায় ভরসা করতে পারেন, নিলে আপনি ঠকবেন না। এই জিনিসের সত্যি কোনো তুলনা হয় না জানেন। দাম কম বেশিতেও এর মূল্য ওঠে না বা নামে না। আমার আর কোনো উপায় নেই, তাই বাধ্য হই, নইলে। আচ্ছা যাই হোক, দুপুরবেলা আমি নিয়ে আসবো, কেমন? আসি এখন। নরেন চলে গেলে যতক্ষণ অবধি তার যাওয়াটা দেখা গেল,
বিজয়া অপলক দৃষ্টিতে চেয়ে রইল। তারপরে ধীর পায়ে ঘরে ফিরে এসে সামনে রাখা এক চৌকির ওপর বসতে বসতে তার কেবলই মনে হচ্ছিল যত দূর দৃষ্টি যায় সব যেন খালি হয়ে গেছে, কিছুতেই যেন সেটা আর সম্পূর্ণ হবার নয়। ভেতরটা শূন্য, বাইরেরটাও শূন্য। ফেলফেলে দৃষ্টি মেলে বিজয়া নিথর নিষ্পন্দভাবে জানলা দিয়ে বাইরের গাছপালার দিকে চেয়ে নিস্তব্ধভাবে বসে রইল। এভাবে কতক্ষণ গেল তার ঠিক নেই। কখন যেন সন্ধেও হয়ে এসেছে। তারই মধ্যে চাকর এসে আলো দিয়ে গেছে। বিজয়া তাও টের পায়নি। তার চৈতন্য ফিরে এলো যখন তার চোখের কোলবে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে এসে কোলের ওপর আলগোছে রাখা হাতের ওপর পড়ল। ছি ছি, চাকর বাকর এসেছে গিয়েছে, হয়তো তারা লক্ষ্যও করেছে। কি মনে করেছে কে জানে। রাত্রে বিছানায় শুয়ে জানালা খুলে দিয়ে একই রকম ভাবে বাইরের অন্ধকারের দিকে চেয়ে রইল সে। মনে হচ্ছিল এখনকার এই বর্ণহীন শূন্য অন্ধকারটাই যেন তার নিজের আগামীর সমস্ত ভবিষ্যৎ। এসব ৭-৫ ভাবতে ভাবতে ক্লান্ত শ্রান্ত বিজয়া যে কখন ঘুমিয়ে পড়ল তার খেয়ালই হল না। মাঠান, নিচে এসো, নিচে এসো, বাবু এসেছে। সে যে কাল এসেছিল, তেনার হাতে আজ মস্ত একটা চামড়া বাক্স রয়েছে। মাঠান, তুই যা পরেশ, বাবুকে বসতে বলগে, আমি যাচ্ছি। রাতে নিজের অজান্তে চোখ লেগে গেলেও ঘুম ভালো হয়নি। সারা রাত বিজয়া ছটফট করেছে। ভোর ভোর বিছানা ছেড়ে উঠে পড়েও তার চঞ্চলতা কমেনি, বরং বেড়েছে অস্বস্তি। কি যেন গলায় আটকে, দলা পাকানো কান নাকি? কিন্তু কেন? আচ্ছা, আজ তিনি আসবেন তো? বলে যে গেলেন দুপুরে আসবেন। বিজয়ার বারবার মনে হয়েছে পরেশকে পাঠাবেন কি খোঁজ নিতে, কিন্তু বারবার এভাবে পরেশকে দিয়ে সন্ধান নিতে বলায় কেউ যদি সন্দেহ করে, জানাজানি হয়ে যায় কিছু। কিন্তু এত উৎকণ্ঠিত হচ্ছে বিজয়া। আজ যদি লোকটা আসেও, কিন্তু তাতে কি লাভ? কারণ তারপর তো সে চলে যাবে, আর কখনোই বিজয়া তাকে দেখতে পাবে না। তখন কিভাবে পারবে বিজয়া নিজেকে সামলাতে? না, বিজয়া আর কিচ্ছু ভাবতে পারছে না। এখন আর কিছু ভাবারও নেই। যাই হোক, শেষমেশ উনি এসেছেন। এই তো এসে বসে রয়েছেন নিচে, হাতে করে বোধহয় মাইক্রোস্কোপটাই এনেছেন। মিনিট ২-৩ পরে বিজয়া নিজের ঘরে এসে ভেতরে ঢুকে নমস্কার করল। মাথার ঈষৎ রুক্ষ এলো চুলে এমন একটা বিশেষত্ব আর পরিপাট্য ছিল যে সেটা কারোরই দৃষ্টিকে এড়িয়ে যাওয়ার কথা নয়। গতকালের সঙ্গে আজকের বিজয়ার এই পার্থক্যটা দেখে কিছুক্ষণের জন্য নরেনের মুখ দিয়ে কথা বেরোল না। তার বিস্মিত দৃষ্টি অনুসরণ করে বিজয়ার নিজের দৃষ্টি যখন নিজের প্রতি এলো, তখন লজ্জায় শরমে সে একবারে মাটির সঙ্গে মিশে গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ নরেনের হাতেই ছিল। সেটা টেবিলের ওপর রেখে দিয়ে সে ধীর স্বরে বলল, নমস্কার। আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আমি আরও কয়েকবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখ যেন খুলে গেল। আমি নিশ্চিত করে বলতে পারি, যে ছবি আঁকতে জানে তার কিন্তু আজ আপনাকে দেখে লোভ হতোই। বাহ, কি সুন্দর! বিজয়া বিলক্ষণ জানে নরেনের মুখ দিয়ে বেরোনো এই কথায় কোনো কলঙ্ক নেই, বদ অভিসন্ধি নেই, স্বার্থও নেই। রয়েছে কেবল নরেনের দৃষ্টিতে স্বর্গীয় পবিত্রতা। বিজয়ার ভালো লাগলো, খুব ভালো। নিজের লজ্জিত রাঙা মুখখানা যে সে কোথায় লুকুবে ভেবে পেল না। কিন্তু ভেতর ভেতর তার এই ভালো লাগাটা তো প্রকাশ হতে দিলে চলবে না।
তাই মুখে চোখে যতটা সম্ভব গাম্ভীর্য এনে সে বলল, আমাকে এভাবে বিব্রত করা কি আপনার উচিত? তাছাড়া একটা জিনিস কিনবো বলেই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকাবার জন্য তো ডাকিনি। নরেনের মুখটা শুকিয়ে গেল। লজ্জায় একান্ত সংকুচিত হয়ে কুণ্ঠিত স্বরে বলল, মানে মাফ করবেন, আমি কিন্তু সেভাবে কিছু বলিনি। আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো। নরেনের অনুতাপের পরিমাণ দেখে বিজয় হেসে ফেলল। উজ্জ্বল স্নিগ্ধ মুখে বলল, বেশ, ছাড়নো সব, এবারে কই দেখান দেখি আপনার যন্ত্রখানা। বিজয়ের হাসি মুখ দেখে নরেন যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাক্সটা খুলতে লাগলো। এই বসবার ঘরটায় আলো কম হয়ে আসাতে বিজয়া পাশের ঘরটা দেখিয়ে বলল, ও ঘরে এখনো আলো আছে, চলুন ওইখানে যাই। হ্যাঁ, তাই চলুন। নরেন বাক্স হাতে নিয়ে বিজয়ার পেছন পেছন পাশের ঘরে এসে উপস্থিত হলো। একটা ছোট টিপয়ের উপর যন্ত্রটাকে বসিয়ে দুজনে দুই দিকে দুটো চেয়ারের উপর বসল। এইবার দেখুন কি করে ব্যবহার করতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি। এই বলে নরেন অনুবীক্ষণ যন্ত্রটির গুণাগুণ ব্যক্ত করতে শুরু করল। নরেন জানালো, বিলেতে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা সম্পূর্ণ হওয়ার পরে তার আগ্রহ জীবাণুতত্ত্বের দিকেই গিয়েছিল। আর ঠিক তখনই এই যন্ত্রটি কেনা। জিনিসটা নরেনের প্রাণের চেয়েও প্রিয়, কিন্তু আজ এটা বিজয়াকে দিতে তার কোনো কষ্ট হবে না। নরেনের বিশ্বাস এটা ঠিক হাতেই পড়তে চলেছে। নরেন এরপর বিজয়াকে মাইক্রোস্কোপের ব্যবহার দেখাতে লাগলো, কিন্তু প্রথমে তো বিজয়া কিছুতেই দেখতে পায় না, শুধু ঝাপসা আর ধোঁয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে সে কি কি দেখছে, ততবারই বিজয়া হাসে। আসল কথা এটাই যে এইদিকে বিজয়ের না আছে মনোযোগ, না আছে শেখার চেষ্টা। দেখবার কৌশলটা নরেন প্রাণপণে বোঝাবার চেষ্টা করছে। প্রত্যেক কলকবজা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাটা সহজ করে তুলবার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দেখবেটা কে? যে বোঝাচ্ছে তার কণ্ঠস্বরে আর একজনের বুকের ভেতরটা যে শিউরে শিউরে উঠছে। একেবারে ঘাড়ের কাছে পড়া নিঃশ্বাসে বিজয়ের সারা শরীর অবশ হয়ে আসছে। অসাবধানে হাতে হাত ঠেকতেই দেহে বিদ্যুৎ খেলে যাচ্ছে। বিজয়ের কি বা আসে যায় জীবাণুর স্বচ্ছ দেহের ভেতরে কি আছে না আছে তা দেখতে যাবার? কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করেছে, কোন জীবাণু যক্ষায় ঘর খালি করেছে, সেসব চিনে রেখে বিজয়ের লাভ কি? সে তো আর ডাক্তার নয়। মিনিট 10 ধরে ধস্তাধস্তি করে অবশেষে নরেন অত্যন্ত বিরক্ত হয়ে বলল, উফ, আমি ভুল বুঝেছিলাম। যান, এ আপনার কাজ নয়। এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। বিজয়া প্রাণপণে হাসি চেপে বলল, ও মোটা বুদ্ধি আমার না, আপনি বোঝাতে পারেন না। আর কি করে বোঝাবো বলুন? আপনি তো মনই দিচ্ছেন না এদিকে। আমি বকে মরছি আর আপনি মিচিমিচি ওটাতে চোখ রেখে মুখ নিচু করে শুধু হাসছেন। আমি কি চোখে দেখিনি নাকি? আমি বলছি আর আপনি কেবল ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছেন। কে বললে আমি হাসছি? আমার ভুল? ও আপনার দেখার ভুল। আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? আপনার যন্ত্রটা খারাপ তাই? কি বললেন? খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি লোকের নেই। এমন স্পষ্ট দেখাতে। এই বলে সচক্ষে একবার যাচাই করে নেবার জন্য অত্যন্ত ব্যস্ততায় ঝুঁকতে গিয়ে বিজয়ার মাথার সঙ্গে নরেনের মাথা ঠুকে গেল। বিজয়া অস্ফুটে কাতর হয়ে মাথাখানা সরিয়ে নিয়ে হাত বুলোতে লাগলো। নরেন অপ্রস্তুত হয়ে কি একটা বলতেই যাচ্ছিল, তার আগেই বিজয়া বলল, মাথাটুকু দিলে কি হয় জানেন তো? শিং বেরোয়। বেরোতে হলে আপনার মাথা থেকেই বেরোনো উচিত। তা তো বলবেনই। আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলেনি বলে আমার মাথাটা তো আপনার অপছন্দের হবেই। বিশ্বাস করুন, আপনাকে আমি সত্যি বলছি, ভাঙা নয়।
আমার কিছু নেই বলেই আপনার সন্দেহ হচ্ছে আমি ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু কিন্তু আপনি পরে দেখবেন। পরে দেখে আর কি করব বলুন? তখন আপনাকে আমি পাবো কোথায়? তবে কেন বললেন আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট দিলেন আমাকে? তখন আপনি বা কেন বললেন না যে এটা ভাঙা? 100 বার বলছি আমি ভাঙা নয়, তবু বলছেন একই কথা। আচ্ছা বেশ, তাই হলো না হয়, আমি আর তর্ক করতে চাইনি, এটা ভাঙাই। আপনি আমার এইটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আর আমার যাওয়া হলো না। কিন্তু সবাই তো আর আপনার মতো অন্ধ নয়, কলকাতায় আমি এটা অনায়াসেই বেচতে পারবো। এবারে চলি আমি। এই বলে নরেন যন্ত্রটাকে বাক্সের মধ্যে পুড়ে ফেলার উদ্যোগ করতে লাগলো। তা এখনই যাবেন নাকি? আপনাকে যে খেয়ে যেতে হবে। না, তার আর দরকার নেই। দরকার আছে বই কি। আপনি মনে মনে হাসছেন, আমাকে কি উপহাস করছেন নাকি? কাল যখন খেতে বলেছিলাম তখন কি উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে খেয়ে যেতেই হবে। একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বিজয়া ঘর ছেড়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। তার মুখে এখনো চাপা হাসি। মিনিট 5 পরে সে নিজের হাতে খাবারের থালা আর চাকরের হাতে চায়ের সরঞ্জাম নিয়ে ফিরে এলো। টিপয়টা খালি দেখে বলল, বাহ, এর মধ্যেই বন্ধও করে ফেলেছেন। আপনার রাগ তো কম নয়। আপনি নেবেন না তাতে আর রাগ কিসের? কিন্তু ভেবে দেখুন তো, এত বড় একটা ভারী জিনিস এত দূর বয়ে আনতে, বয়ে নিয়ে যেতে কত কষ্ট হয়। তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি, করেছেন নিজের জন্য। আচ্ছা আচ্ছা, এখন খেতে বসুন, আমি চা তৈরি করে দিই। নরেন একইভাবে বসে রইল দেখে বিজয়া বলল, আচ্ছা, ও আমিই না হয় নেব, আপনাকে বই নিয়ে যেতে হবে না। এবারে খেতে আরম্ভ করুন দেখি। আপনাকে দয়া করতে আমি অনুরোধ করিনি। সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে বলতে এসেছিলেন। সে পরের জন্যে, নিজের জন্য নয়। এই আমার অভ্যেস নেই। এ কথাটা যে ভয়ানক সত্য বিজয়া তা বিলক্ষণ জানে। বিজয়ার তাই কষ্ট হলো, তবুও বলল, যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, এখানেই থাকবে। খেতে বসুন। তার মানে? কিছু তো একটা মানে আছে বই কি। সেইটা কি আমি স্পষ্ট শুনতে চাই। আপনি কি কেনবার ছলে কাছে আনিয়ে আটকাতে চান? এও কি বাবা আপনার কাছে বাধা রেখেছিলেন? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন। অনায়াসেই তো বলতে পারেন, বাবা আমাকেও আপনার কাছে বাধা রেখে গেছেন। বিজয়ার মুখ আরক্ত হয়ে উঠল। সে ঘাড় ফিরিয়ে সঙ্গে আসা ভৃত্যটিকে বলল, কালীপদ, তুই এখানে এখনো দাঁড়িয়ে কি করছিস? ওগুলো নামিয়ে রেখে যা, পান নিয়ে। ভৃত্য থালা, কেটলি সব খাবারের সরঞ্জাম টেবিলের একধারে নামিয়ে দিয়ে বেরিয়ে গেলে বিজয়া নিঃশব্দে নত মুখে চা বানাতে লাগলো। নরেন রাগে মুখখানা হাঁড়ির মতো করে গোঁজ হয়ে বসে। সৃষ্টিতত্ত্বের যা কিছু অজানা ব্যাপার তার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতদের মুখে অনেক আলোচনা, অনেক গবেষণা শুনেছে। কিন্তু যে অংশটা তার জানা, সে কোথায় শুরু হয়েছে, কি তার কাজ, কেমন তার আকৃতি প্রকৃতি, কি তার শুরুর ইতিহাস, এমন দৃঢ় আর সুস্পষ্ট ভাষায় বলতে সে যে আর কখনো শুনেছে তা তার মনে পড়ল না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলে উপহাস করছিল, তারই সাহায্যে কি অপূর্ব, কি অদ্ভুত ব্যাপারই না চোখে পড়ল তার। এই রোগা খ্যাপাটে গোছের লোকটা যে কিনা শত কাঠখড় পুড়িয়ে ডাক্তারি পাশ করেছে, জীবিতদের সম্বন্ধে তার জ্ঞানের গভীরতা, বিশ্বাসের দৃঢ়তা, এই সব কিছু দেখে অসামান্য শক্তির পরিচয় পেয়ে বিজয়া বিস্ময় স্তম্ভিত হতে থাকল। অথচ এত বড় জ্ঞানী শিক্ষিত মানুষকেও কতই না সহজে রাগিয়ে তোলা যায়, এটা ভেবে বিজয়ার আবারও হাসিও পেল। মনে মাথায় এত কথা চললে কেউ কি আর অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে? বিজয়াও পারছিল না। সে নরেনের কথা কিছু শুনছিল, বেশিরভাগই কানে তুলছিল না, শুধু তার মুখের দিকে চেয়ে চুপ করে বসেছিল। আমি জানি
আপনি কিছুই শুনছেন না, আমি মিথ্যে বকে মরছি। ও না না, শুনছি তো। তাই কি শুনলেন বলুন তো? বারে, একদিনেই বুঝি সবাই শিখতে পারে? না, আপনার কিছুই হবে না। আপনার মতো অন্যমনস্ক লোক আমি জন্মে দেখিনি। আচ্ছা, একদিনেই বুঝি হয়? আপনার হয়েছিল একদিনে? আপনার যে 100 বছরেও হবে না তা আমি বেশ বুঝে গিয়েছি। তাছাড়া এসব শেখাবেই বা কে আপনাকে? কেন আপনি? নইলেই ভাঙা যন্ত্রটা কে নেবে? আপনার নিয়েও কাজ নেই, আমি আর শেখাতে পারবো না। তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন, সে তো নিশ্চয়ই শিখতে পারবো। তাও না, যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়ার জ্ঞান থাকে না তাতেই যখন মন দিতে পারলেন না, মন দেবেন ছবি আঁকাতে? কিছুতেই না। আমায় এভাবে বললেন, কিন্তু কিছুই শিখতে না পারলে যে মাথায় সত্যি শিং বেরোবে আমার। হ্যাঁ, বেশ হবে, সেটাই আপনার উচিত শাস্তি হবে। সব দোষ মিছিমিছি আমার ঘাড়ে দিচ্ছেন কেন? আপনার শেখাবার ক্ষমতা নেই তাই বলুন না। কিন্তু চাকরেরা কি করছে, আলো দেয় না কেন? একটু বসুন, আমি আলো দিতে বলে আসি। এই বলে দ্রুত পায়ে উঠে দরজার পর্দা সরিয়ে বাইরে পা রাখতে আচমকা ভূত দেখার মতন চমকে উঠল বিজয়া। সামনেই বসবার ঘরে দুটো চৌকি দখল করে বাপ ছেলে, রাসবিহারী আর বিলাসবিহারী বসে। বিজয়ার মনে হলো বিলাসের মুখের উপর কে যেন এক ছোপ কালি মাখিয়ে দিয়েছে। সে তৎক্ষণাৎ কোনো মতে নিজেকে সংবরণ করে দুপা এগিয়ে বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করল, আপনি কখন এলেন কাকাবাবু? আমাকে আমাকে ডাকেননি কেন? প্রায় আধ ঘন্টা এসেছি মা, তুমি তো ঘরে কথাবার্তায় ব্যস্ত আছো বলে আর ডাকিনি। ওই বুঝি জগদীশের ছেলে, তা কি চায় ও? পাশের ঘর পর্যন্ত যাতে শব্দ না পৌঁছায় বিজয়া তেমনই মৃদুস্বরে বলল, ওই ওই একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই দেখাচ্ছিলেন। কি মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পাইনিও? বিলাস, এসব বলছো? আমরা কি তার উদ্দেশ্য জানি? ভালো তো হতে পারে, না জেনে শুনে তুমি তুমি কিছু মনে করো না মা বিজয়া। তুমি তো জানো আমার ছেলেটা একটু, আমরা যা জানি না সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি কিন্তু উচিত বলে মনে করি না। তার উদ্দেশ্য তো মন্দ নাও হতে পারে, কি বলো মা? অবশ্য জোর করে কিছুই বলা যায় না, সেও ঠিক। তো সে যাই হোক গে, ও সবে আর আমাদের দরকার কি? দূরবীন হলেও না হয় কখনো কালভদ্রে একটু এই দূরে দূরে দেখতে কাজে লাগলেও লাগতে পারে। আরে ও কি কালীপদ, ও ঘরে আলো দিতে যাচ্ছিস নাকি? তাহলে তুই বরং বাবুটিকে গিয়ে বলে দে, আমরা ওখানে কিনতে পারবো না, তিনি বরং এখন যেতে পারেন। তাকে বলেছি আমি ওটা নেব। তুমি নেবে? কিন্তু কেন, কি করবে এটা নিয়ে মা? বিজয়া চুপ করে রইল। তা কত দাম চাইছে জিনিসটার? 200 টাকা। 200 টাকা চায়? বিলাস, এই কলেজে তো তোমার এফএ ক্লাসে কেমিস্ট্রিতে তো অনেক রকম ঘাটাঘাটি করেছো, 200 টাকা একটা মাইক্রোস্কোপের দাম? এই কালীপদ, যা তো ওকে বলে দে এসব ফোন দিয়ে এখানে খাটবে না। যাকে যেতে বলা হচ্ছে সে যে নিজের কানেই সবটা শুনছে, সে আর বলার অপেক্ষা রাখে না। কালীপদ ভেতরে যাবার জন্য পা বাড়াতেই বিজয়া বলল, কালীপদ, তুই শুধু আলোটা দিয়ে যা বলবার আমি নিজেই বলবো। কেন বাবা তুমি মিথ্যা অপমানিত হতে গেলে? ওরা তো এখনো কিছু দেখে নিতে বাকি আছে। রাসবিহারী কিছু বললেন না, কিন্তু বিজয়ের মুখখানা রাগের চোটে টকটকে হয়ে উঠল। বিলাস তা লক্ষ্য করলেও ভ্রুক্ষেপ না করেই বলল, শোনো, আমরা অনেক মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু এই হো হো করে হাসপার মতো কোনো বিষয় কোনোটার মধ্যে পাইনি। গতকালকে নরেনকে বসিয়ে বিজয়ার খাওয়ানোর বিষয়টা বিলাস জানতে পেরেছিল। আজকে ও ঘর থেকে ভেসে আসা হাসাহাসির আওয়াজ তার কান এড়ায়নি। এমনকি বিজয়ার আজকের এই বেশভূষার পারিপাট্য বিলাসের চোখে তীরের মতন বিচ্ছে। ঈর্ষার বিষে সে এতটাই জ্বলে পুড়ে মরছিল যে তার আর দিকবিদিক জ্ঞান ছিল না।
বিজয় এবারে বিলাসকে সম্পূর্ণ অগ্রাহ্য করে রাসবিহারীকে বলল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? তা তো কথা আছেই মা, কিন্তু তার আগে বলি কি, ওকে কথা যখন দিয়েছ তখন যাই হোক সেটা একটা নিতে হবে বই কি। তা তুমি ঠিকই করেছ, 200 টাকার চেয়ে কথাটার দামই তো বেশি। তা এক কাজ করতে পারো, ওকে বরং কাল একবার এসে টাকাটা নিয়ে যেতে বলে দাও। আজ বরং আমরা আমাদের আলোচনাটা। আপনার সঙ্গে কি কাল কথা বলতে পারি কাকাবাবু? হ্যাঁ, না মানে কেন মা, আজকে মুহূর্তকাল স্থির থেকে দ্বিধা সংকোচ সবলে বর্জন করে বিজয়া দৃঢ় স্বরে বলল, আসলে ওর রাত হয়ে যাচ্ছে, আবার অনেক দূর যেতে হবে। তাছাড়া ওর সঙ্গে আমার আরো কিছু আলোচনা করবার আছে। বিজয়ার আজকের এই রূপ দেখে রাসবিহারী স্তম্ভিত হয়ে গেলেন। এই মেয়ের থেকে এতটা স্পর্ধা তিনি কল্পনাতেও আশা করেননি। তবুও অনেক কষ্টে তিনি নিজেকে সংবরণ করলেন। যাই হয়ে যাক, নিয়ন্ত্রণ হারালে চলবে না। কিন্তু পরক্ষণেই পাশে বসে থাকা ছেলের দু চোখে হিংস্র শাব্দের মতো জ্বলতে দেখে তার যেন চেহারার রং উড়ে গেল। বিলাসকে একটা বলবার চেষ্টায় যেন রীতিমতো যুদ্ধ করছে। সর্বনাশ, এবারে কি তবে সবটা হাতছাড়া হয়ে যাবে? বিজয়া চটলে যে বিস্তর ক্ষতি। না না, কিছুতেই তা হতে দেওয়া যাবে না। ধূর্ত রাসবিহারী অবস্থাটা চোখের নিমেষে বুঝে হাসি মুখে বললেন, তা বেশ তো বেশ তো বেশ তো মা, আমি কাল সকালেই আবার আসবো না হয়। বিলাস, এই অন্ধকার হয়ে আসছে রে বাবা, চল এখন আমরা যাই বলো, চল। রাসবিহারী উঠে দাঁড়ালেন, কিন্তু বিলাস বসে রইল। তিনি ছেলের হাত ধরে আবার তাকে উঠতে বললেন। ক্রোধে ভয়াবহভাবে ফেটে পড়ার আগে তিনি ছেলেকে তড়িঘড়ি টেনে নিয়ে বেরিয়ে গেলেন। এ কি, উঠে পড়েছেন যে? আপনি চলে যাচ্ছেন নাকি? কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে পর্দা সরিয়ে এ ঘরে আসতেই বিজয়া দেখে নরেন উঠে পড়ে প্রায় দরজা দিয়ে বেরোনোর উদ্যোগ করছে। তার সারা মুখ দুঃখের আঁধারে পরিপূর্ণ। বুঝলেন, এটা বরং আমি নিয়েই চলে যাই। আপনার আজকের দিনটা বড়ই খারাপ গেল। কি জানি কার মুখ দেখে সকালে উঠেছিলেন। আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, ওরাও বলে গেলেন। বিজয়ার মনের ভিতরটা অস্বাভাবিকভাবে জ্বলে পুড়ে যাচ্ছিল। তার সুন্দর দুই উজ্জ্বল চোখে নরেনের যেন আজকে দুটুকরো অঙ্গার বলে মনে হলো। বিজয়া অবিচলিত স্বরে বলল, আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন বলেই বলছি। আপনার সম্বন্ধে তারা যেসব অসম্মানের কথা বলে গেলেন, তা যে তাদের অনধিকার চর্চা, সেটা কাল আমি তাদের ভালো করে বুঝিয়ে দেব। আমি জানি অতিথির অসম্মানে আপনার নিজেকে খাটো বলে মনে হয়েছে, কিন্তু আমি বলি কি, ওসবের দরকার নেই। এসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করে তাদের কি লাভ বলুন? আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি আমায় অসম্মান করার জন্যে? তাছাড়া তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্য তাদের অযথা চটাবেন না। যাই হোক, রাত হয়ে যাচ্ছে, এবারে আমি যাই। আচ্ছা, কাল কি পরশু একবার আসতে পারবেন? আর তো সময় হবে না। কাল আমি যাচ্ছি, অবশ্য কালই চলে যাওয়া হবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে। কিন্তু আর তো দেখা করবার। বিজয়ার দুই চোখ জলে ভরে গেল। সে তৎক্ষণাৎ মুখ নামিয়ে সে জল লুকোতে চেষ্টা করল, কিচ্ছু বলতে পারল না। তাকে এভাবে দেখে নরেন বলল, আরে আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনার এত সামান্য কথা এমন রাগ হয়? আমি বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি টুদ্ধি এই কত কি সব বলে ফেলেছি,
কিন্তু তাতে তো আপনি রাগ করেননি, উল্টে মুখ টিপে হাসছিলেন দেখে আমার আরও রাগ হচ্ছিল। কিন্তু কিন্তু জানেন তো, আপনাকে আমার সবসময়ই মনে পড়বে। আপনি ভারী হাসাতে পারেন। অঝোর ধারার বৃষ্টিতে যেমন গাছে লেগে থাকা পুরনো আলগা খসে পড়ে, সেভাবেই নরেনের এই শেষ কথাটায় বিজয়ার চোখ থেকে কয়েক ফোঁটা জল শতভাবে আটকে রাখার চেষ্টা সত্ত্বেও মাটির উপর ঝরে পড়ল। পাছে হাত তুলে মুছতে গেলে সামনের মানুষটা টের পেয়ে যায়, সেই ভয়ে বিজয়া নিঃশব্দে নত মুখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত হবেন? কথার মাঝখানে নরেন হঠাৎ করে থেমে চোখের নিমেষে বেপরোয়া হয়ে এক বিষম কাণ্ড করে বসল। আচমকা হাত বাড়িয়ে বিজয়ার চিবুক তুলে ধরে সবিস্ময়ে জিজ্ঞাসা করল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া দুপা পিছিয়ে চোখ মুছে ফেলল। নরেন আবার শুধল, কি হলো? নরেন সত্যিই ভীষণ অবাক হল। এ সকল ব্যাপার যে তার বুদ্ধির অতীত। সে জীবাণুদের চেনে, তাদের নাম ধাম জ্ঞাতিগোত্রের কোনো খবরই তার অজ্ঞাত নয়। তাদের কার্যকলাপ গতিবিধি সম্বন্ধে কখনই তার এক বিন্দুও ভুল হয় না। কিন্তু এ কি, যাকে নির্বোধ বলে গাল পারলে মুখ লুকিয়ে হাসে, তারই কিনা প্রশংসা করলে কেঁদে ভাসিয়েও দেয় সে? এমন অদ্ভুত প্রকৃতির জীব যে নরেনের জীবনে আগে কখনো আসেনি। সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলে নিতেই বিজয়া রুদ্ধ কণ্ঠে বলে উঠল, ওটা আমার, আপনি রেখে দিন। এই বলে আর কান্না না চাপতে পেরে বিজয়া এক ছুটে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ব্যাগটা নামিয়ে রেখে নরেন হতবুদ্ধির মতন মিনিট 2-3 দাঁড়িয়ে বাইরে এসে দেখে কেউ কোথাও নেই। আরও কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করেও কেউ না আসাতে সে অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরে বেরিয়ে চলে যায়। বিজয়া ফিরে এসে দেখে ব্যাগ আছে, কিন্তু মালিক নেই। সে টাকা আনতে নিজের ঘরে গিয়েছিল, কিন্তু বিছানায় মুখ গুজে কান্না সামলাতে যে এতক্ষণ সময় লেগে গেছে বুঝতে পারেনি। বিজয়া পাগলের মতন বাইরে ছুটে গেল। কালীপদকে জিজ্ঞাসা করল বাবুটিকে দেখেছে কিনা। না উত্তর পেল। দারোয়ান কানাই সিংকে জিজ্ঞাসা করতে সে জানালো মিনিট 2 জন্য উনুনে চাপানো ডাল দেখতে নিজের ঘরে গিয়েছিল, কিন্তু তার মধ্যেই ফুরসতে যদি বাবুটি বেরিয়ে গিয়ে থাকেন তাহলে কানাই সেটা লক্ষ্য করেনি। গ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভদিন খুব কাছে। একে একে অতিথিদের সমাগম হতে লাগলো। শুধু কলকাতার নয়, আশপাশ থেকেও 2-4 জন সস্ত্রীক এসে উপস্থিত হলেন। কালই সেই শুভদিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তার বাসভবনে একটি প্রীতিভোজের আয়োজন করেছিলেন। নিমন্ত্রিত অতিথিদের মধ্যমণি হয়ে বৃদ্ধ রাসবিহারী তার পাকা দাড়িতে হাত বুলুতে বুলুতে পরলোকগত বন্ধু বনমালী অর্থাৎ বিজয়ার বাবার কথা উল্লেখ করে বলতে লাগলেন, ভগবান আমার অত ভালো বন্ধুটিকে অসময়ের কাছে ডেকে নিলেন। এখন স্বয়ং জগদীশ্বরের সঙ্গে তো বাগবিতণ্ডায় আর নামতে পারি না, কিন্তু আপনাদের আর কি বলবো, বন্ধুটি যে যাবার আগে আমাকে কি করে রেখে গেছে, আমার বাইরেটা দেখে সেটা আপনারা কেউই অনুমান করতে পারবেন না। যদিও আমাদের সাক্ষাতের দিন প্রায় কাছেই আসছে, নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনাও করি তিনি যেন সেই দিনটিকে আরো কাছে আনেন। জানেন তো, ছোটবেলা থেকে আমরা একসাথে খেলেছি, একসাথে পড়েছি, আনন্দ করেছি, স্কুলের ছুটি কাটিয়েছি,
খাবার ভাগ করে খেয়েছি, এমনকি তারপর যৌবন মেলা পড়ে এলে একসাথেই সত্য ধর্মের পথ গ্রহণ করেছি। কিন্তু তারপর বনমালীর সেই কোমল হৃদয় গ্রামের লোকের অত্যাচার আর নিতে পারল না। তো কলকাতায় চলে গেল, কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করেও গ্রামেই পড়ে রইল। ও সে কি নির্যাতন! তবুও মনে হতো সত্যেরই জয় হবে, ব্রহ্মের মহিমায় একদিন জয়ী হবই। এবং সেই শুভ দিন আজ এসে গেছে। তাই এখানে আমরা সকলে একসাথে জড়ো হয়েছি। বনমালী আজ আমাদের মধ্যে নেই, তবু জানি আজকের জন্য সে আনন্দে মৃদু মৃদু হাসছে হয়তো। আমার বন্ধু, আমার প্রাণের সখা, তুমি তুমি যেখানেই থেকো সুখী হও। এই মহান কাজে গিয়ে নিয়ে যেতে ছেলে মেয়েদের প্রাণ ভরে আশীর্বাদ করো বন্ধু, প্রাণ ভরে আশীর্বাদ করো। উপস্থিত সকলের মনই উত্তেজিত হয়ে উঠল। বিজয়ার দু চোখে জল টলটল করছে। রাসবিহারী হঠাৎ তার দিকে আঙুল তুলে বললেন, ওইটি বনমালীর একমাত্র মেয়ে বিজয়া। পাপের সকল গুণীও পেয়েছে, আবার কর্তব্যও কঠোর, সত্যে নির্ভীক, স্থির। আর আমার ছেলে বিলাস বিহারী, এমনই অটল, এমনই দৃঢ় চিত্ত। এরা বাইরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আরেকটি শুভ দিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত ঘরখানা ভরে উঠল। যে মহিলাটি পাশে বসেছিলেন তিনি বিজয়ের হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলেন। রাসবিহারী একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই তার একমাত্র সন্তান। এটি তার চোখে দেখে যাবার বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে মুক্ত কণ্ঠে আমি স্বীকার করছি, এর জন্য দায়ী আমি একা। সে যে এত তাড়াতাড়ি চলে যেতে পারে সে খেয়াল তো করিনি, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে। তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। কি জানি আছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত গুঞ্জন ধ্বনি উঠল। রাসবিহারী বিজয়াকে উদ্দেশ্য করে বলে চললেন, বনমালী তার যথাসর্বস্বের সঙ্গে তার মেয়েকেও যেমন আমার হাতে দিয়ে গেছেন, আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। তারাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে সত্যকে আশ্রয় করে কর্তব্য করুক। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুক, এই আমার একমাত্র প্রার্থনা। মা বিজয়া, তোমার বাবা নেই, তোমার সাধ্বী সতী মাও বহু আগে শক্কে গেছেন, নইলে এ কথা আজ আমায় তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে হতো না। লজ্জা করো না মা, বলো আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুন মাসেই আবার একবার পদধূলি দেবার জন্য আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা কি বলবে
ক্ষোভে, বিরক্তিতে, ভয়ে তার কণ্ঠ রোধ হয়ে গেছে। সে মুখ নিচু করে নিঃশব্দে বসে রইল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করে মৃদু হেসে বললেন, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও, তোমাকে আর কিছু বলতে হবে না। আমরা সমস্তই বুঝেছি। আপনাদের বলি তবে, আমি আগামী ফাল্গুনেই আর একবার তাহলে বাড়িতে আপনাদের পদধূলির ভিক্ষে জানাচ্ছি। আপনারা সকলেই কিন্তু কিন্তু কাকাবাবু, বাবার মৃত্যুর 1 বছরের মধ্যে কিভাবে? বিজয়া আর সহ্য করতে না পেরে অস্ফুটে কথাখানা বলতে শুরু করেও শেষ করতে পারল না। মাঝপথেই থেমে গেল। আবার আবার সেই দলা পাকানো কান্নাটা গলা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। বিজয়া খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রইল। ওদিকে ধূর্ত রাসবিহারী চোখের পলকে ব্যাপারটা অনুভব করে গভীর অনুতাপের সঙ্গে তৎক্ষণাৎ বলে উঠলেন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো মা, ঠিকই তো। এ যে আমার স্মরণেই ছিল না। কিন্তু কিন্তু তুমি আমার মা কি না, তাই এ বুড়ো ছেলের ফুল ধরিয়ে দিলে। কিন্তু কিন্তু মারে, তারও যে আর বিলম্ব নেই। এবার তাই যদি হয় তাহলে আপনাদের বলি, আগামী বৈশাখেই বরং শুভ কার্য সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাকা কথা কিন্তু রইল। হ্যাঁ বাবা বিলাস বাড়ি, রাত হয়ে যাচ্ছে। কাল সকাল থেকে তো আবার কাজের অন্ত থাকবে না। আমাদের ওই আহারের আয়োজনটা না না চাকরদের উপর আর নির্ভর করা নয়। তুমি বরং নিজে যাও। আচ্ছা চলো, আমিও যাচ্ছি চলো। আচ্ছা তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার। বলতে বলতেই রাসবিহারী ছেলে বিলাসের পেছন পেছন অন্দরের দিকে পা বাড়ালেন। যথা সময়ে প্রীতিভোজের কাজ শেষ হলো। আয়োজন প্রচুর ছিল, কোথাও কোনো অংশে ত্রুটি পড়ল না। রাত এখন প্রায় 12টা। একটা থামের আড়ালে অন্ধকারে একা দাঁড়িয়ে বিজয়া পালকির জন্য অপেক্ষা করছিল। রাসবিহারী তাকে যেন হঠাৎ আবিষ্কার করে একেবারে চমকে গেলেন। একে এখানে একলা দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে বসবে, এসো। না কাকাবাবু, আমি এই ঠিক আছি। কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না না, লাগবে না। রাসবিহারী তখন পাশে দাঁড়িয়ে ঘরের লক্ষ্মী ইত্যাদি বলে আরেক দফা আশীর্বাদ করতে লাগলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হয়ে এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করতে লাগলো। হঠাৎ একটা কথা মনে পড়তেই তিনি বললেন, ও হ্যাঁ মা, তোমাকে সে কথাটা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম মা। সেই মাইক্রোস্কোপের দামটা আমি তাকে দিয়ে দিয়েছি। আজ 8-10 দিন হয়ে গেল নরেন সেই যে সেটা রেখে গেছে আর আসেনি। এই কটা দিন যে বিজয়ের কি করে কেটেছে তা শুধু সেই জানে। নরেনের পিসির বাড়ির দূরত্বটাই সে জেনে নিয়েছিল, কিন্তু সে যে কোথায়, কোন গ্রামে তা জিজ্ঞাসা করেনি। আর এই ভুলটাই বিজয়কে প্রতিটা মুহূর্তে গরম লোহার শিকের ছ্যাঁকা দিয়ে যাচ্ছিল যেন। তাই এখন রাসবিহারীর এই কথায় সে চমকে উঠে জিজ্ঞাসা করল, কখন, কবে দিলেন? কি জানি, তারপরের দিনই হবে বোধ হয়। পরে ভেবে দেখলাম তুমি তো কথা দিয়েছিলে, আর সে বেচারারও তো ভারী দরকার। তাই টাকাটা হাতে পেলে তারও বরং সুবিধে, সেই জন্যই আর দেরি করিনি। হাজার হোক, সেও তো আর আমার পর নয় মা। সেও তো আমার আরেক অন্তরঙ্গ বন্ধুরই ছেলে। দেখলাম চলে যাবার জন্য যেন বাড়ি ব্যস্ত, পেলেই চলে যায়। তাছাড়া তোমার দেওয়াও যা, আর আমার দেওয়াও তাই, সেজন্য তখনই দিয়ে দিলাম। এবার তার ধর্ম তার কাছে, 10 টাকা বেশি নিয়ে থাকে তো নিক। কাকাবাবু কোথায় তাকে টাকা দিয়েছিলেন? দাঁড়াও দাঁড়াও মা, তোমার মুখ দেখে আমার জানি কেমন সন্দেহ হচ্ছে। আচ্ছা, টাকাটা কি ছোকরা 2বার করে নিলে নাকি? কিন্তু কই, সেরকম তো তাকে দেখে কিছু মনে হলো না। আর কাকেই বা দোষ দেবো বলো? এমনি করে লোকের কথায় বিশ্বাস করে ঠকতে ঠকতেই তো এই দাড়ি পাকিয়ে দিলাম। না হয় সে আর 200 গেল। আরে চিরকালই তো এরকম দণ্ড বইতে বইতে কাঁধে একবারে কড়া পড়ে গেছে বা। আর সেসব লাগে না। যাও, আমি সে। কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু?
দুবার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরবার সময় পর্যন্ত নন। কিন্তু আমি জানতে চাই তার সাথে আপনার কোথায় দেখা হলো, কবে টাকা দিলেন? ও যাক, তাহলে বাঁচা গেল। আসলে টাকাটাও তো কম নয় মা, 200। তার উপরে সে যাবার জন্য আবার ব্যতিব্যস্ত ছিল, তাই হঠাৎ দেখা হতি। আরে ও ওখানে কে দাঁড়িয়ে, বিলাস নাকি? তা পালকির কি হলো বল দেখি বাবা। আরে মায়ের ঠান্ডা লেগে যাচ্ছে যে কাজটা আমি নিজে না। এই বলে অত্যন্ত রাগ করে রাসবিহারী ওধারের একটা থামকে বিলাস কল্পনা করে হঠাৎ দ্রুত বেগে সেই দিকে পা বাড়ালেন। একটা সময় এমন দিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণ করা বিজয়ের পক্ষে কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটি মাত্র লোক ছাড়া আর কেউ তাকে স্পর্শ করেছে ভাবলেও বিজয়ের সর্বাঙ্গ ঘৃণায়, লজ্জায়, কি একটা গভীর পাপের ভয়ে ত্রস্ত সশঙ্কিত হয়ে ওঠে। আচ্ছা, বাবা কি চাইতেন? আজ যে তার মৃত্যুর পর বিজয়ের ভবিষ্যৎ জীবনের ধারাটা বিলাসবিহারীর হাতেই বইতে চলেছে, এটা কি বাবাও চাইতেন? কিন্তু একথা কখনো তো তাকে মুখ ফুটে বলতে শোনেনি বিজয়া। বাবা আজ নেই, তাই তার চাওয়া সম্পর্কে জানার সম্ভাবনাও নেই। এখন প্রশ্ন শুধু বিজয়ার চাওয়া নিয়ে, এবং বিজয়া আর যাই হোক বিলাসবিহারীকে কোনো মতেই চায় না। কিন্তু উপায় হবে কি করে? যে লোকটা হঠাৎ করে আকাশের কোন এক অদৃশ্য প্রান্ত থেকে ধূমকেতুর মতো উঠে এসে এক নিমিষে তার বিশাল লেজের আঘাতে বিজয়ের জীবন লণ্ডভণ্ড বিপর্যস্ত করে দিয়ে হারিয়ে গেল, এতটুকু চিহ্ন পর্যন্ত রেখে গেল না, তাকে জীবনের সবচেয়ে বড় মহাসত্যি, মহাবাস্তব করে বিজয় আজ তুলবে কিভাবে? ভোজবাড়ি থেকে এসে বিজয়া ঘরে গিয়ে বিছানায় আশ্রয় নিল। চোখে তার এতটুকু ঘুম নেই। বিজয়ের আজ সত্যি কষ্ট হচ্ছে, আজ আরো বেশি করে কষ্ট হচ্ছে। তার মা নেই, বাবাও চলে গেছে, ভাই বোন দাদা দিদি তো কোনোদিনই ছিল না। কেবল আপনার বলতে এই একা রাসবিহারী ছাড়া আর কেউ নেই। তিনিই বন্ধু, তিনিই বান্ধব, তিনিই অভিভাবক। অথচ কোন শুভ উদ্দেশ্যকে সিদ্ধ করতে যে তিনি ও তার ছেলে এমন তাড়া করে বিজয়াকে কলকাতার বুক থেকে টেনে হিঁচড়ে এই গ্রামে এনে ফেলেছিলেন, সে আজ বিজয়ার কাছে জলের মতন স্পষ্ট হয়ে গেছে। বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্য করা, নিজের বাড়িতে এই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সামনে আচমকা ছেলের সাথে বিজয়ের বিয়ের কথা পারা, এমনকি বিজয়ের চুপ থাকাটাকে সম্মতি বলে ধরে নিয়ে অসংশয় তা হ্যাঁ বলে প্রচার করা, এই সব কিছু দিয়ে বিজয়াকে বেঁধে ফেলার যে আপ্রাণ চেষ্টা চলছে, বিজয়া তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। একদিন এমন ছিল বিজয়া নিজে বিলাসবিহারীকে পছন্দ করত, এমনকি তার সাথে মিলে নরেনের সর্বনাশের কথা অব্দি চিন্তা করে ফেলেছিল। কিন্তু আজ বিজয়া বুঝতে পারে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। সে ছিল বাপ ছেলের গভীর ষড়যন্ত্রের শিকার। সারা রাতে একবারের জন্য বিজয়া চোখের পাতা এক করতে পারল না। বারবার বারবার বাবাকে মনে করে ডেকে ডেকে তার চোখ দিয়ে অবিরত অশ্রু বইতে লাগলো। বাবা, তুমি তো এদের চিনতে পেরেছিলে, তবে কেন আমাকে এমন করে তাদের মধ্যে একা ফেলে দিয়ে চলে গেলে বাবা? কেন বাবা? মাঠান, ও মাঠান, উঠবে না? মা যে তোমায় ডাকে, বাড়িতে কত নোক এইছে, আজ উৎসব যে। ও মাঠান, এই তো মাঠান,
কখন থেকে দরজা ধাক্কাচ্ছি তোমার, কত ঘুম গো তোমার। আমি জানো সে কখন উঠেছি, তোমায় তো মা ডেকে পাঠালেন, বাড়িতে ভরা নোক, সবাই চলে এসেছেন, তোমায় খুঁজছেন, তুমি তাড়াতাড়ি এসো মাঠান, আমি নিচে গেলুম। হ্যাঁ যাই। ভোরের দিকে কখন বিজয়ের চোখ লেগে গেছিল সে খেয়াল করেনি। পরে সে ডাকাডাকিতে যখন ঘুম ভাঙল তখন বেলা গড়িয়েছে অনেক। নিমন্ত্রিতরা এসে পড়েছে শুনে এক নিমেষে বিজয়ের আজকের সারা দিনের উৎসবের হাঙ্গামার কথা মনে পড়তেই সারা শরীর জুড়ে এক ভয়ানক বিতৃষ্ণা জন্মালো। তবু উপায় নেই। মিনিট 20 মধ্যে স্নান সেরে তৈরি হয়ে বিজয় নিচে এলো। নিচে সিঁড়ির মুখে ভৃত্য কালীপদর সঙ্গে দেখা হলো। বিজয়ের চোখাচোখি হওয়া মাত্র সে ব্যস্ত স্বরে বলল, ছোটবাবু কখন থেকে রাগ করছেন? আজকের দিনে এত দেরি কেউ করতে আছে? শিগগির যাও মা। বোঝাই করা বারুদের মধ্যে এক স্ফুলিঙ্গ আগুন যেমন বিস্ফোরণের জন্য যথেষ্ট, কালীপদর কথা শুনে বিজয়ের 2 চোখের মধ্যে ঠিক একই রকম বিধ্বংসী ঢেউ উঠল। কালীপদ সেই চোখের দিকে চেয়ে ভয়ে কেমন জড়সড় হয়ে গেল। সে আবার কি একটা বলতে চেষ্টা করতেই বিজয়া বলল, তুই নিচে যা কালীপদ। কালীপদ দ্রুত পায়ে বেরিয়ে প্রাণে বাঁচল যেন। এ বাড়িতে ছোটবাবু বলতে যে বিলাসবিহারীকে আর বড়বাবু বলতে যে তার বাবাকে বোঝায় বিজয়া তা জানত। কিন্তু এই 2 বাপ ছেলে যে আদতে এই বাড়িতে এত বড় হয়ে উঠেছে, তাদের গুরুত্ব যে আর চাকর বাকরদের কাছে বাড়ির আসল মনিবের থেকেও ছাড়িয়ে গেছে, এ সত্যি আজ বিজয়া প্রথম অনুভব করল। সেজন্য স্পষ্ট দেখতে পেল বিলাসী এখানকার আসল মালিক এবং সে নিজে তার শাসিত কৃপার পাত্রী। বিজয়া যখন ধীর পায়ে গিয়ে নিচের ঘরটায় ঢুকল তখন সেখানে চা খাওয়া চলছে। উপস্থিত সকলেই প্রায় উঠে দাঁড়িয়ে বিজয়াকে অভিবাদন করল। তার মুখ চোখে শুকনো ভাব লক্ষ্য করে অনেকেই উদ্বেগ প্রকাশ করে কুশল প্রশ্ন করল। কিন্তু তারই মাঝে হঠাৎ শোনা গেল বিলাসবিহারীর তীব্র কটুকণ্ঠ। চায়ের পেয়ালাটা ঠক করে টেবিলের ওপর নামিয়ে রেখে সে বলল, এই ঘুমটা এবেলায় না ভাঙলেও চলতো। এই তোমার ব্যবহারে না আমি ক্রমশ ডিসগাস্টেড হয়ে উঠেছি। কিছু মনে করে না, এই বলবো না করে কিন্তু কথা কানে বলতে বাধ্য হলাম। এক ঘর বাইরের লোকের সামনে ভাবি স্বামীর এই মেকি কর্তব্য পরায়ণতাকে অভদ্রতা ছাড়া যে আর কিছুই বলা চলে না, উপস্থিত সকল নিমন্ত্রিতেরাই তা বুঝল। তবুও চুপ থাকা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় তাদের নেই। ওদিকে বিজয়া বিলাসের দিকে একবারের জন্য না তাকিয়ে যেন কিছুই হয়নি এমন ভাব করে সে সবাইকে প্রতি নমস্কার করে যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসেছিলেন সেই দিকে এগিয়ে গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হয়ে উঠেছিলেন। বিজয়া তার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে। আজ সকালে আমি উঠতে পারিনি। না গো মা না, আমাদের কোনো অসুবিধা হয়নি। বিলাসবাবু, রাসবিহারী বাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি। কিন্তু তোমাকে তো ভালো দেখাচ্ছে না মা, অসুখ বিসুখ কিছু হয়নি তো গো? এই মানুষটি সবসময় কলকাতায় থাকেন না বলে বিজয়া আগে এনাকে চিনত না। কাল ভোজসভাতেও সে ভালো করে দয়ালবাবুকে লক্ষ্য করেনি। কিন্তু আজ ঘরে পা দিয়ে তাকে দেখা মাত্রই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তিকে যেন নিতান্ত আপনার জন বলেই বিজয়ার মনে হলো। তার উপরে বৃদ্ধের স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে মা ডাকটা বিজয়াকে তার বাবার কথা মনে করিয়ে দিল। দয়াল একটা কৌচের ওপর বসেছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু নির্দেশ করে বললেন, দাঁড়িয়ে কেন, বসো এইখানে। তা তোমার শরীর ঠিক আছে তো মা? বিজয়া পাশে গিয়ে বসলো বটে, কিন্তু জবাব দিতে পারল না। ঘাড় বেঁকিয়ে অন্যদিকে চেয়ে রইল। চোখের জল আটকে রাখা তার পক্ষে ক্রমশ কঠিন হচ্ছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্ন করতেই প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নেড়ে কোনো মতে বলল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের চোখ এড়াল না।
তিনি মুহূর্তকালের জন্য চুপ থেকে ব্যাপারটা অনুভব করে মনে মনে শুধু একটু হাসলেন। যিনি এবারের মালিকের জায়গাটি কিছুক্ষণ আগেই দখল করে বসেছেন, তিনি যদি তার ভাবী পত্নীকে একটু তিক্ত সম্ভাষণ করেই থাকেন, তা আনাড়িদের কাছে যতই রূঢ় লাগুক, যারা যৌবনের ইতিহাসটুকু পড়ে শেষ করে দিয়েছেন, তেমন জ্ঞানবৃদ্ধ কেউ যদি মনে মনে একটু কৌতুকে হেসেই ফেলেন, তাকে আর দোষ দেওয়া যায় না। মানে আশীর্বাদ করি তোমাদের এই মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে, তাকে বজায় রাখতে তোমাদের তো অনেক পরিশ্রম, অনেক স্বার্থত্যাগের প্রয়োজন হবে বলো। আমার মনে হয় কি, একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এ দেশে একটা সত্যি বড় জটিল সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উত্তমকে আমি যে কি বলে আশীর্বাদ করব, এ যেন ভেবেই পাইনি। জটিল সমস্যা বলছেন কেন? তার সমাধান বুঝি এতই গুরুত্ব রাখে? অবশ্যই মা, আমার আন্তরিক বিশ্বাস, গ্রাম গ্রামান্তরের সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নেই, সে তো সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত একটা আশা ভরসার আশ্রয় নয়? হ্যাঁ, আমাদের বাঙালি ঘরের দোষ গুণের কথা তুমি নিজেও তো জানো। সেইগুলো সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তুলিয়ে ভেবে দেখো দেখি। হ্যাঁ, আমি জানি, বুঝলে তুমি বুঝবে, আর পারলে তুমি পারবে মা বিজয়া, তুমি পারবে। বিজয় আর প্রশ্ন না করে চুপ করে ভাবতে লাগলো। বাবার পরে এই প্রথম কেউ তার প্রতি বিশ্বাস ভরসার গুণ দেখল, অথচ রাসবিহারী বা তার ছেলে লুকিয়ে বা প্রকাশ্যে বিজয়াকে ছোট করতে পারলে আর কিছু যেন চায় না। বেলা হয়ে যাচ্ছিল বলে সকলে একে একে উঠে যাচ্ছিলেন। বিজয়াও উঠে দাঁড়ালো। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডেকে কি একটা কথা বলবার পরে বিলাস বিজয়ের কাছে এসে বলল, মানে বলছি যে তোমার শরীরটা কি আর সকাল থেকে ভালো নেই বিজয়া? না, ভালোই আছি। কাল রাত্রে ঘুম হয়নি বলে মনে হয় একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। জগতে এমন অনেক লোক আছে আঘাতের বদলে প্রতিঘাত করা যাদের স্বভাব, নিজের ক্ষতি বুঝেও আত্মসংবরণ করতে পারে না। বিলাস তাদেরই একজন। তার প্রতি বিজয়ের আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হচ্ছিল, তার নিজের আচরণও ততোধিক নিষ্ঠুর হয়ে উঠছিল। এইভাবে ঘাত প্রতিঘাতের আগুন যখন প্রায় মারাত্মক লেনিহান দাবানলের আকার নিতে প্রস্তুত, ধূর্ত রাসবিহারীর বারবারের প্রচেষ্টা সেটি তপ্ততা কমিয়ে আনার ফিকিরে ছিল। উপরন্তু বিজয়ের মুখে এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলে দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যত দূর হয় কোমল করে বলল, তাহলে তুমি এ বেলায় আর রোদে বার হয়েও না। সকাল সকাল স্নান খাবার সেরে যদি ঘুমোতে পারো সেই চেষ্টাই করো। এই সিজন চেঞ্জের সময়টা তো ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে। যাই হোক, এখন এলাম আমি, তাহলে সাবধানে থেকো। যত দূর দেখা যায় বিজয়া তার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে উপরে উঠে গেল। নিজের ঘরে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিতে একটা অব্যক্ত পীড়া কাঁটার মতো বিজয়ার মনের মধ্যে খচখচ করে বারবার বিঁধছিল। কেন জানি না আজ তার হঠাৎ মনে হলো
খুব মূল্যবান কিছু একটা সে খুব তাড়াতাড়ি হারাতে বসেছে। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হয়ে গেল। ভেতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হয়েছিল। তার একটাতে যখন অত্যন্ত সমারোহের সাথে বিজয়াকে বসানো হলো, তার পাশের চেয়ারে যে কে বসতে পারে তার কারোর বুঝতে বাকি রইল না। পলকের জন্য বিজয়ার মনের ভেতরটা হু হু করে উঠল। পরক্ষণে বিলাস এসে বসল তার পাশে। অমনি বিজয়ের মনে হলো তার অন্তর যেন সমস্ত আশাকে চিতায় তুলে বিজয়কে তার শেষটা দেখিয়ে দিল। আর অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার থেকে বের হয়ে জ্ঞান ও সত্যের আলোতে আসতে পেরেছি। সেই নিরাকার পরম ব্রহ্মের পদপদ্মে এই মন্দিরকে যারা উৎসর্গ করলেন তাদের সকলের কল্যাণ হোক। এবং এরই সাথে আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে সেই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য যখন সম্মিলিত হবে, সেই শুভ মুহূর্ত দেখতে ভগবান যেন আমাদের সকলকে জীবিত রাখেন। মা বিজয়া, বাবা বিলাস, তোমরা এদের প্রণাম করো। আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। রাসবিহারীর কথা শেষ হতেই বিজয়া আর বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকিয়ে প্রবীণ ব্রাহ্মদের উদ্দেশ্যে প্রণাম করল। তারাও অস্ফুট কণ্ঠে আশীর্বাদ করলেন। এর কিছুক্ষণ পরেই উৎসব অনুষ্ঠান শেষ হল। সন্ধ্যার পর বিজয়া যখন বাড়িতে এসে পৌঁছল, তখন আর তার মনে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে আর উৎসাহে হৃদয় এতটাই পরিপূর্ণ হয়েছিল যে সে নিজেই নিজেকে প্রবোধ দিয়ে বলতে লাগলো, পার্থিব সুখী তোর একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য না হয় সে সুখ আমি বলে দিলাম। এটাই না হয় আমার শ্রেষ্ঠ কর্তব্য বলে মানব। আশা করব বিলাসবাবুর সঙ্গে আমার মতের আর কোথাও যদি মিল নাও হয়, অন্তত ধর্ম সম্বন্ধে আমাদের কখনো মতের অনৈক্য ঘটবে না। তাছাড়া এটা বোধহয় ভালোই হলো। তার মতো একজন স্থির সংকল্প, ধর্মপরায়ণ, কর্মনিষ্ঠ লোকের সঙ্গে আমার জীবনসূত্র চিরদিনের জন্য মিলিত হতে চলেছে। ঈশ্বর হয়তো এই চান, তার উদ্দেশ্য বদলাই আমার মতো ক্ষুদ্র নারীর কি আর সাধ্য? এই ভালো হলো, এই বরং। পরদিন দুপুরে রাসবিহারী এসে বললেন, মা বিজয়া, তোমরা যদি চাও এই মন্দির বহাল তবিয়তে সুরক্ষিত থাকুক, তবে বলি ওই দয়ালবাবুকে এখানে রাখবার ব্যবস্থা করো। সে কি সম্ভব হবে কাকাবাবু? সম্ভব না হলে বলবো কেন মা? তাকে ছেলেবেলা থেকে আমি জানি, আমার বাল্য বন্ধুও বলতে পারো। দয়ালের অবস্থা ভালো না হলেও যে যাই হোক খাঁটি লোক। তোমার জমিদারিতে কোনো একটা কাজে এলে তাকে তো অনায়াসে রাখা যেতে পারে, ঠিক কি না? মন্দিরের বাড়িতেও তো আর ঘরের অভাব নেই। স্বচ্ছন্দে 2-4টে ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারবেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ার সত্যিকারের শ্রদ্ধা জন্মেছিল। তার সাংসারিক অবস্থা খুব কম শুনে বিজয়া তার প্রতি আরও মায়া জন্মালো। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দের সাথে অনুমোদন করে বলল, উনি এখানে থাকলে আমি সত্যি ভারী খুশি হব কাকাবাবু। তাই ব্যবস্থা হলো। দয়াল এসে সপরিবারে আশ্রয় গ্রহণ করলেন। একে একে দিন কাটতে লাগলো। পৌষ শেষ হয়ে এখন মাঘের মাঝামাঝি। জমিদারি আর মন্দিরের কাজ সুস্থভাবে চলতে লাগলো।
কোথাও কোনো বিরোধ বা অশান্তির ছিটে ফোঁটা দেখা গেল না। এদিকে এতদিনেও নরেনের কোনো খবর বিজয়া পায়নি, পাবার কথাও নয়। শুধু দুদিনের জন্য সে দেশে এসেছিল, দুদিন পরে চলে গেছে। তবে একটা ব্যথা বিজয়ার মনকে বড় কষ্ট দিত। যখনই তার সেই মাইক্রোস্কোপটার দিকে বিজয়ার চোখ পড়ত, বিজয়া কেবল ভাবত, মানুষটার এই একান্ত দুঃসময়ে কিছু বেশি করেও যদি জিনিসটার দাম দেওয়া হতো। শুধু তো তাও নয়, বিজয় এটাও খুব ভালো করে টের পাচ্ছিল, দুদিনের পরিচয় কিভাবে জানা নেই, লোকটার প্রতি তার একটা মমতা জন্মে গিয়েছিল, যার মুখে প্রকাশ করে বোঝানোর নয়। যদি তা মিথ্যে মোহ হতো কবেই মিলিয়ে যেত। বিজয় এতদিনে ভুলে যেত নরেনকে, কিন্তু কই, পারছে না তো। যন্ত্রণা যে হয়, ভীষণ যন্ত্রণা। সেই যন্ত্রণাকেই বুকে বইতে বইতে একটা সময় মাঘ মাসও শেষ হয়ে গেল। ফাল্গুন আসতে না আসতে ভীষণ গরম পড়ে গেল। সেই সাথে চারিদিকে জ্বর দেখা দিতে লাগলো। দিন 2 থেকে দয়ালবাবু জ্বরে পড়েছিলেন। আজ সকালে তাকে দেখতে যাবার জন্য বিজয়া কাপড় পরে একেবারে তৈরি হয়েই নিচে নামছিল। মিনিট 5 হলো বুড়ো দারোয়ান কানাই সিং লাঠি আনতে নিজের ঘরে গিয়েছে। সেই অবকাশে বাইরের ঘরে এসে বিজয়া এক পেয়ালা চা খেয়ে নিচ্ছিল। নমস্কার। বিজয়া চমকে মুখ তুলে দেখে নরেন ঘরে ঢুকেছে। হাতের পেয়ালা তার হাতেই রইল। সে শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মিলিয়ে চেয়ে রইল। না করল প্রতি নমস্কার, না বলল বসতে। একটা চেয়ারের পিঠে নরেন তার লাঠিটা হেলান দিয়ে রেখে সামনের চেয়ারে বসতে বসতে বলল, এ কাজটা আমার এখনো সারা হয়নি, আরেক পেলা চা আনতে হুকুম করে দিন তো। বিজয়া কাপটা নামিয়ে রেখে বাইরে বেরিয়ে কালীপদকে চায়ের কথা বলে তখনই কিন্তু ফিরে আসতে পারল না। উপরে যাবার সিঁড়ির রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন ভীষণ ঝড়ে সমুদ্রের মতো ক্ষেপে উঠেছে। মানুষের অন্তরের মধ্যেটা যে কখনো কখনো এত চঞ্চল হয়ে উঠতে পারে, তা যেন বিজয়ের নিজের কল্পনাতেও ছিল না। কিন্তু সে যদি এখনই সহজ হতে না পারে, তবে ভেতরে গিয়ে নরেনবাবুর সঙ্গে কথা বলবে কিভাবে? মিনিট 5-6 এইভাবে চুপ করে দাঁড়িয়ে যখন দেখল কালীপদ চা নিয়ে যাচ্ছে, তখন সেও তার পিছন পিছন ঘরে এসে ঢুকল। কালীপদ চা রেখে চলে গেলে নরেন বিজয়ার মুখের দিকে চেয়ে বলল, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন বোধহয়। মানে আপনি কোথাও বেরোচ্ছিলেন হয়তো, আমি এসে বাধা দিলাম। কিন্তু মিনিট 5 বেশি আপনাকে আটকে রাখবো না, কথা দিচ্ছি। আগে আপনি চা খেয়ে নিন। এই বলে হঠাৎ পশ্চিম থেকে জানালাটার দিকে নজর পড়তেই বিজয়া আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, জানালাটা কি খুলে দিয়ে গেল? কেউ না, আমি। কি করে খুললেন? কেন, যেমন করে সবাই খোলে, টেনে। কেন, কোনো দোষ হয়েছে? আরে না না, কিন্তু আচ্ছা, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানালাটা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি। সত্যি, আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের হাতও বোধহয় ভেঙে যেতে পারে। বিজয়া হাসি চেপে গম্ভীর মুখে বলল, আপনার মাথাটা তার চেয়েও শক্ত, ঢু মারলে। কথাটা শেষ না হতেই নরেন আবার আগের মতো অট্টহাস্য করে উঠল। বিজয়ার মনে হলো এই লোকটার হাসিটা যেন ঠিক ভোরের নতুন আলোর মতো মধুর, এবং তা এমনই উপভোগ্য যে কোনো মতেই যেন লোভ সংবরণ করা যায় না। নরেন পকেট থেকে 200 টাকার নোট বের করে টেবিলের ওপর রেখে দিয়ে বলল, এই জন্যেই এসেছি। আমি জোচ্চোর, আমি ঠক, আরও কত কি গালাগালি ওই কটা টাকার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আপনার টাকা নিন, দিন আমার জিনিস। বিজয়ার মুখখানা চোখের নিমেষে আরক্ত হয়ে উঠল। এসব কি বলছেন তিনি? আর কি কি বলে পাঠিয়েছিলাম বলুন তো?
অত আমার মনে নেই। সেটা আনতে বলে দিন, আমি 9:30টার গাড়িতেই কলকাতা ফিরে যাব। আর ভালো কথা, আমি কলকাতাতেই ভালো একটা চাকরি পেয়েছি, অত দূর আর যেতে হয়নি। বিজয়ের অন্তর উচ্ছ্বসিত হয়ে উঠল, কিন্তু মুখের ভাব গোপন রেখে সে চুপ করে রইল। আমার আর সময় নেই, 9টা বাজে, আমাকে এক্ষুনি বের হতে হবে। সেটা আনতে বলে দিন না। এই শর্ত কি আপনার সঙ্গে আমার হয়েছিল যে আপনি দয়া করে টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে? না না, তা নয়, কিন্তু আপনার তো ওটা দরকার নেই। আজ নেই বলে যে কোনোদিন দরকার হবে না তা আপনাকে কে বলল? আমি বলছি ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। তবে যে বিক্রি করে যাবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকারে লাগবে। আমাকে ঠকিয়ে গেছেন বলে পাঠিয়েছিলাম বলে আপনি আবার রাগ করছেন? তখন একরকম কথা আর এখন একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে বলল, দেখুন, তখন ভেবেছিলুম অমন জিনিসটা হয়তো আপনি কাজে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা, আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এখানেও তাই মনে করুন না। আমি টাকার সুদ দিচ্ছি। তা কত সুদ দেবেন? যা ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। আমি রাজি না। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকায় বিক্রি করতে পারে। বেশ, তাই করুন গে, আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আর আমার কিছু বলার নেই। বিজয় মুখ নিচু করে প্রাণপণে হাসি চেপে যখন মুখ তুলল, তখন কেবল সামনের এই লোকটি ছাড়া সংসারে আর কারোর কাছে বোধ করি সে আত্মগোপন করতে পারত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টিই ছিল না। সে তীক্ষ্ণভাবে বলল, আপনি যে একটি শাইলক তা জানলে আমি আসতাম না। দেনার দায় যখন আপনার যথাসর্বস্ব আত্মসাৎ করে নিয়েছিল তখনও ভাবেননি? না, কেননা তাতে আপনার কোনো হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে করে গিয়েছিলেন, আমরা কেউ তার জন্য অপরাধী নই। কিন্তু এক্ষেত্রে যাকে যাক, আমি চলি এখন। খেয়ে যাবেন না? না, খাবার জন্য আসিনি। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? কথাখানা জিজ্ঞেস করতে গিয়ে না চাইতেও বিজয়ার ঠোঁটে একটা হালকা হাসির রেখা ধরা পড়ে গেল। নরেন তা দেখতে পেয়ে রেগে অগ্নিশর্মা হয়ে বলে উঠল, আমি কি আপনার উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার কারো জন্মায় না, জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন। এই বলে নরেন তার লাঠিটা তুলে নিল। নইলে আপনার গায়ে জোর আছে আর হাতে লাঠিও আছে, এই তো? নরেন লাঠিটা ফেলে দিয়ে হতাশভাবে চেয়ারটায় বসে পড়ে বলল, ছি ছি, আপনি যা মুখে আসে তাই বলবেন? আপনার সঙ্গে তো দেখছি কিছুতেই পেরে ওঠা সম্ভব নয়। এ কথাখানা মনে থাকে যেন। যাকে শুনুন, এবারে আপনার জন্যই আমার যখন বেরোতে দেরি হয়ে গেল তখন আপনারও চলে যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। কোথায় যেতে হবে হাত দেখতে? এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নতুন আচার্য হয়ে এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তার ভারী জ্বর হয়েছে। চলুন একবার দেখে আসবেন। আচ্ছা বেশ, তাই চলুন। তবে একটু দাঁড়ান, সে পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন? আজ 3-4 দিন হলো তারও জ্বর। ওর মাকে আনতে বলে দিয়েছি, এক্ষুনি এসে। ওই তো চলে এসেছে। এসো পরেশের মা, এই বাবুটি তোমার ছেলেকে দেখবেন। পরেশের মা ছেলেকে নিয়ে এসে ঘরে ঢুকতেই নরেন এগিয়ে গেল। নরেন পরেশের নাড়ি পরীক্ষা করে চোখ দুটো একবার দেখে নিয়ে বলল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়াটাও লাগিও না, আমি ওষুধ লিখে দিচ্ছি। পরেশের মা ছেলেকে আমার বুকে করে তুলে বেরিয়ে যেতেই নরেন বিজয়ার বিস্মিত মুখের দিকে চেয়ে বলল, এদিকে ভারী বসন্ত হচ্ছে,
একটু সাবধানে রাখতে বলে দেবেন। বসন্ত? বসন্ত হবে কেন? কেন হবে সে অনেক কথা, যদিও আজ কিছুই বোঝা যাবে না, কিন্তু কাল পরশের দিকে চাইলেই বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার দরকার হবে না। তার অসুখটাও খুব সম্ভবত কাল পরশুই টের পাবেন। ভয় বিজয়ার সারা শরীর ঝিমঝিম করতে লাগল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়ে বসে অস্ফুট কণ্ঠে বলল, আমারও নিশ্চয়ই বসন্ত হবে নরেনবাবু। কাল রাতে আমারও জ্বর এসেছিল, আমার গায়েও ভয়ানক ব্যথা। আমার কি হবে? ওসব কিছু না, আপনি ভয় পেয়েছেন এই যা। বেশ তো, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বাকি। আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ সকলেরই তাই হবে তার কোনো মানে নেই। আর হলেই বা আমাকে দেখবে কে? কে আছে আমার? দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই। কিন্তু কিছু হবে না আপনার। না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যিই খুব জ্বর হয়েছিল। তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিলাম। এখন আমার একটু জ্বর জ্বর মতন রয়েছে, এই দেখুন। এই বলে বিজয়া তার ডান হাতখানা নরেনের দিকে বাড়িয়ে দিল। নরেন বিজয়ার কাছে এগিয়ে এসে তার কোমল শিথিল হাতটা নিজের শক্তিশালী কঠিন হাতের মধ্যে টেনে নিয়ে মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামিয়ে রেখে বলল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গিয়ে। কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসবো। আপনার দয়া। বিজয়ের এই ছোট্ট কথাটা তীরের মতো গিয়ে নরেনের বুকে যেন আমূল বিঁধল। প্রত্যুত্তরে সে আর কোনো কথাই বলল না। নীরবে নিজের লাঠিখানা তুলে নিয়ে যখন ঘরের বাইরে বেরিয়ে গেল, তখন ওই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়া ভিক্ষা তার বলিষ্ঠ হৃদয়কে যেন এফোর ওফোর করে দিল। শুনলেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দত্তা দ্বিতীয় পর্ব। পরের পর্বে থাকছে, মায়ের তো জ্বর বাবু, আপনি একবারে উপরে চলুন। আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন। কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না। তোমাদের বাপেদের সম্পর্কে তোমরা দুজনে যে ভাই হও, আর এই কথাটাই আজ তোমাদের আমি বিশেষ করে বলতে চাই বিলাস। এই হতভাগা ছোট লোক, ওভাবে মুখ বাড়িয়ে কি গেছিস? আমার বলায় কি আসে যায় বলুন? আমার উপর তো আর নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নিন। কার সঙ্গে কথা কইছো মনে করে কথা বলে দিচ্ছি। এই ঘর না হয়ে অন্য কোথাও কথাগুলো হয় না, এরকম বাঁকা করে কথা বলে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।